নমস্কার বন্ধুগণ, আমি হলাম পিকু এবং আপনারা শুনছেন তিনমূর্তি অডিও। আজ আপনাদের জন্য সত্যজিৎ রায়ের লেখা আমি ভূত দ্বিতীয় এবং শেষ পর্ব। আজকের গল্পটি আমরা নিয়েছি 12 ভূতের গপ্প এই বইটি থেকে। প্রধান চরিত্রে নারায়ণ শর্মা, নিতাইবাবু, ভীম নস্করের ভূত এবং ভূত। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার ও অন্যান্য চরিত্রে আমি পিকু। শুরু হচ্ছে আমি ভূত। কজন লোক? দুজন, একজন বাবু আর একজন চাকর। তাই সই, বেশি লোকের দরকার নেই আমার। নাই মামার চেয়ে কানা মামাই ভালো। ভূতেরা দূর থেকে খুব স্পষ্ট দেখতে পায়, তাই বলছি বাবুটির বয়স বছর 50-এর কাছাকাছি। বেটে, মাথায় টাক, খোঁচা খোঁচা গোঁফ, ঘন ভুরু আর আর ভ্রুকুটি করা চোখ। বাড়িতে ঢুকেই চাকরটিকে বাবু বললেন, সব দেখে শুনে নিও। 8 ঘন্টার মধ্যে আমার চা চাই, তারপরে আমি কাজে বসবো, ঠিক আছে? এই কথাগুলো অবশ্যই আমি মালির ঘর থেকেই শুনতে পেলাম। আমরা যেমন দেখি বেশি, তেমনই শুনিও বেশি। আমাদের চোখ কান দুটোই যেন দূরবীনের মতন কাজ করে। চাকর 8 ঘন্টার মধ্যে বাবুকে চা বিস্কুট এনে দিল। বাবু তখন বাগানের দিকের ঘরটায় একটা বাস্ক খুলে জিনিসপত্র বার করে গুছিয়ে রাখছেন। জানালার সামনে একটা টেবিল ছিল, তার উপরে দোয়াত কলম কাগজ সব রাখা রয়েছে। এনে তাহলে লেখক, খুব নাম করা লেখক কি? হ্যাঁ, তাই হবে। ভদ্রলোক আসার ঘণ্টাখানেকের মধ্যেই দেওঘরের জনা আষ্টেক বাঙালি এসে হাজির হলো লিলি ভিলাতে। তখনই জানলাম ভদ্রলোকের নাম নারায়ণ শর্মা। আসল নাম না ছদ্ম তা জানি না, তবে এই নামেই সকলে তাকে ডাকছে। বাঙালির দল নারায়ণবাবুকে দেওঘরে পেয়ে কৃতার্থ। এত বড় একজন কাউকে তো সব সময় পাওয়া যায় না। তাই যদি ভদ্রলোকের আপত্তি না থাকে, তাহলে এখানকার সকলে তাকে একদিন সংবর্ধনা জানাতে ইচ্ছুক। নারায়ণ শর্মা লোকটি দেখলাম বেশ কড়া। বললেন, এখানে নিরিবিলিতে কাজ করতে পারবো বলে কলকাতা ছেড়ে এলাম, আর আসবার মাত্রই আপনারা এসব সংবর্ধনার জন্য পিরাপিরি করছেন। এই কথায় অবশ্যই সকলেই একটা কাঁচুমাচু ভাব করলেন। তাতে আবার নারায়ণ শর্মা নিজেই নরম হয়ে বললেন, বেশ, আমাকে দিন 5 একটু নির্ঝঞ্ঝাটে কাজ করতে দিন, তারপরে হবে কোন সংবর্ধনা। বেশি বিব্রত করলে কিন্তু আমি আবার তল্পা গুটিয়ে কলকাতা ফেরত চলে যাব। এই সময় ঘোষের বাড়ির কর্তা নিতাইবাবু হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন, যেটা আমার মোটেই ভালো লাগলো না। তিনি বললেন, তা এখানে এত বাড়ি থাকতে আপনি লিলি ভিলায় উঠলেন কেন? নারায়ণবাবুর মুখে এই প্রথম হাসির রেখা ফুটে উঠল। তিনি বললেন, হানা বাড়ি বলে বলছেন তো? তা ভূত যদি আসে তাহলে তো ভালোই, একজন সঙ্গী পাওয়া যাবে। আপনি বোধহয় আমাদের কথাটা সিরিয়াসলি নিচ্ছেন না। কলকাতার এক ডাক্তার এখানে সপরিবারে এসেছিলেন। ভদ্রলোক নিজের চোখে দেখেছিলেন ভূত, আর সে নাকি এক বীভৎস ব্যাপার। প্রায় 15 মিনিট পরে জ্ঞান ফিরেছিল ভদ্রলোকের।
এখানে ভালো ডাক বাংলো আছে, ম্যানেজার আপনার খুব ভক্ত, বললেই উনি নিজে সব ব্যবস্থা করে দেবেন। আপনি লিলি ভিলা ছাড়ুন, না হলে খুব বিপদে পড়বেন। এইবার নারায়ণ শর্মা একটা অদ্ভুত কথা বললেন। আপনারা বোধহয় জানেন না যে প্রেততত্ত্ব সম্বন্ধে আমি যতটাই জানি খুব কম লোকই তা জানে। আমার এখানকার লেখার বিষয় হচ্ছে প্রেততত্ত্ব। এই ডাক্তারের অবস্থায় আমাকে কোনো দিনও পড়তে হবে না, এটা আমি জোর দিয়ে বলতে পারি। তিনি ভূতের বিরুদ্ধে কোনো প্রিকশন নেননি, কোনো ব্যবস্থাই করেননি। আমি সেটা নেব এবং করব। ভূত আমার কিচ্ছু করতে পারবে না। আপনারা সুউদ্দেশ্য নিয়ে আমাকে উপদেশ দিতে এসেছেন তা জানি, কিন্তু আমি এই লিলি ভিলাতে থেকেই কাজ করতে চাই। এই বাড়িতে আমি ছেলে বয়সে এসেছি, তখনকার অনেক স্মৃতি আমার এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে। ভূতের বিরুদ্ধে ব্যবস্থার কথাটা আমি এই প্রথম শুনলাম। কথাটা ভালো লাগলো না। আর প্রেততত্ত্ব, ভূত নিয়েও কি তথ্য হয় নাকি? এসব কি বলছেন নারায়ণ শর্মা? অবশ্যই এখন এইসব ভেবে কোনো লাভ নেই। রাতটা আসুক, আপনা থেকেই সব প্রশ্নের উত্তর মিলবে বলে আমার বিশ্বাস। তবে এই ব্যবস্থার কথা শুনে অবধি আমার মন বলছিল সে খবরটা একবার অন্তত মজা দেখবার জন্যেই হোক ভীম নস্করকে জানানো উচিত। সে জ্যান্ত মানুষের ঘাড় মটকাবার কায়দাটা রপ্ত করেছে। না জানি সে এই খবর শুনে কি বলবে। বেলা যতই বাড়তে লাগলো ততই আমার ছটপটানিও বেড়ে চলল। শেষটায় আর না পেরে অদৃশ্য অবস্থায় মল্লিকদের 200 বছরের পুরানো বাড়িটায় গিয়ে নস্করদার নাম ধরে ডাক দিলাম। সে 2 তলার পূর্ব দিকের ছাদ ভাঙা ঘরটা থেকে হাওয়ায় ভেসে নিচে এসে বেশ কড়া সুরেই বলল, এই অসময়ে কেন? আমি তাকে নারায়ণ শর্মার কথা বললাম। শুনে নস্করদা প্রচণ্ড ভ্রুকুটি করে বলল, বটে, বলি ব্যবস্থা কি সে একাই করতে পারে? আমরা পারি না। কি ব্যবস্থা করবে? ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম আমি বুঝেছিলাম যে নস্করদার মাথায় ফন্দি খেলছে। নস্করদা বলল, কেন? বেঁচে থাকতে 32 বছর ধরে ব্যায়াম করেছিলাম। ডন বৈঠক, মুগুর, ডাম্বেল, চেস্ট এক্সপ্যান্ডার কিছুই বাদ দিইনি। নারায়ণ ছোকরার ঘাড় মটকাবার শক্তি কি আমার নেই? ব্যায়াম যে সে করত সেটা ভীম নস্করকে দেখলেই বোঝা যায়। সে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল, তাতে তার শরীরে কোনো বিকার ঘটেনি। তাই এখনো হাত পা নাড়ালে শরীরের মাংসপেশি ঢেউ খেলে যায়। আমি বললাম, তাহলে? আমি জানি যে আমার হৃৎপিণ্ড থাকলে তা এখন ঢুকপুক করত। তাহলে আর কিছুই না, বলল নস্করদা। আজ রাত 12টায় নারায়ণ শর্মার আয়ু শেষ। ভূতের সঙ্গে চালাকি করলে আর যেই করুক, ভূত কখনো ক্ষমা করবে না। বাকি দিনটা যে কিভাবে কাটলো তা আমিই জানি। এদিকে নারায়ণ শর্মা সারাদিন তার ঘরে বসে লিখছেন। বিকালে সূর্য ডোবার বেশ কিছু আগে ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে উত্তরে রাস্তাটা ধরে বেশ খানিকটা হেঁটে
আকাশে সন্ধ্যা তারাটা বেরোবার কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরলেন। আজ অমাবস্যা, তাই চাঁদ নেই। আমি আমার ডেরা থেকে সবই লক্ষ্য করে যাচ্ছি। এবার নারায়ণ শর্মাকে দেখলাম একটা অদ্ভুত জিনিস করতে। স্যুটকেস খুলে একটা থলে বার করে তার থেকে একটা গুঁড়ো জিনিস এক মুঠো নিয়ে একটা ধুনুচির মধ্যে ছড়িয়ে দিয়ে তাতে আগুন দিয়ে ধুনুচিটা ঘরের দরজার চৌকাঠের বাইরে লিখে দিলেন। সেই ধুনুচি থেকে গল গল করে ধোঁয়া বেরোতে লাগলো, আর দক্ষিণের হাওয়ায় সেই ধোঁয়াকে সোজা এনে ফেললো আমার ডেরায়। বাপরে, এ কি ব্যবস্থা! ভূতেরাও কোনো গন্ধ পায় না, কিন্তু এ গন্ধ দেখছি নাকের মধ্যে দিয়ে একেবারে ব্রহ্ম তালুতে পৌঁছে গেছে। এ কি সর্বনাশ! এই অবস্থায় নস্করটাও এই বাড়ির ত্রিসীমানায় আসতে পারবে না। আর সত্যি তাই হলো। মাঝরাত্রিরে নাগাদ করে আমার ঘরের পিছনের পাঁচিলের ওদিক থেকে একটা চাপা গোংরানি শুনতে পেলাম। সুদর্ণ, সুদর্ণ। সুদর্ণ। সুদর্ণ হলো আমার নাম। বাইরে বেরিয়ে দেখি রাস্তার ধারে ঘাসের ওপর নাক টিপে বসে আছে ভীম নস্কর। নাকে সুরেই কথা বলল সে। 21 বছর হলো গঙ্গা প্রাপ্তি ঘটেছে আমার, আর এই প্রথম জ্যান্ত মানুষের কাছে আমাকে হার মানতে হলো। মানুষ যে এত কল কবজা করতে পারে সে তো আমার জানাই ছিল না। নস্করদা, ওই লোকটা পড়াশোনা জানে, ও অনেক কিছুই জানে। ও হো হো, এমন একটা লোকের ঘাড় মটকাতে পারলে যে কি সুখ পেতাম তোমাকে বলে বোঝাতে পারবো না। সে যে আর হওয়ার নয়, সে তো বুঝতেই পারছো। তা পারছি। আজ আসি, হ্যাঁ, এক নতুন অভিজ্ঞতা হলো বটে। নস্করটা চলে গেল, আর আমিও নিজের ঘরে ফিরে এলাম। আর তারপরেই বুঝতে পারলাম যে আমার ঘুম পাচ্ছে। ভূতের চোখে ঘুম, এই যে অভাবনীয়, অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু তাহলে কি হবে? ওই গন্ধতে এমন জিনিস আছে যে ভূতকেও ঘুম পাড়ায়। অথচ রাতই হলো ভূতেদের চলে বেড়ানোর সময়। আমি আর থাকতে পারলাম না। একটা ঝিম ধরা অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল একটা গলার শব্দে। সময়টা সকাল। আমি ধড়ফড়িয়ে উঠে বসলাম। বসেই সামনে তাকিয়ে চক্ষু স্থির। ইনি যে নারায়ণ শর্মা, সেটা বুঝতে পারছি, কিন্তু এর এমন দশা হলো কি করে? নারায়ণ শর্মাই এই প্রশ্নের জবাব দিলেন। চাকরটা ঘুম থেকে ওঠেনি দেখে স্টোভ জ্বালিয়ে চা করতে গিয়েছিলাম। স্টোভটা বাস্ট করে। ওরা বোধহয় ওদিকে আমার মৃতদেহের সৎকারের ব্যবস্থা করছে। আমি একটা ডেরা খুঁজছিলাম, তখন এই ঘরটা দেখতে পাই। এখানে আর একজনের ঠাঁই হবে নাকি? আমি অত্যন্ত খুশি হয়ে বললাম, নিশ্চয়ই হবে। যাক, দুই মুখ পড়ায় জমবে ভালো। শেষ হলো আমি ভূত, দ্বিতীয় এবং শেষ পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই ভিডিওটি। দেখা হচ্ছে পরের একটি নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।